আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাউ আর ইউ? যাক, আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে আমি তোমাদের 2 দিন ক্লাস নিয়েছি। তোমরা জানো যে ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা, অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছ? আমরা যদি বাইরের দেশে যাই তখন এই ভাষায় কথা বলি, লিখি, কমিউনিকেশন হয়, যোগাযোগ, কমিউনিকেট করা। এই জন্য এই ভাষাটা আমাদের শিখতে হচ্ছে। ঠিক আছে? ছোট্ট ক্লাসে পড়ো। এই জন্য আমরা 2 ধরনের পদ্ধতিতে শিখব। বড় হলে আরও অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবে। এখন তোমাদের জন্য যেটুকু প্রয়োজন সেই ধরনের আমরা ইংরেজি শিখব। কথা বুঝতে পারছো? আজকে আমরা শিখব বাক্য তৈরি। তোমরা আমার এর পূর্বের ক্লাসে জেনেছ যে কথা বলার সময় একটি শব্দ একটি বাক্য হয়। কথা বুঝতে পারছো? আমরা যখন কথা বলবো তখন একটি শব্দ একটি বাক্য হয়। কথা বুঝলে? কিন্তু যখন আমরা লিখতে যাব, লিখিত ইংরেজিতে বাক্য তৈরি করতে হলে একটি সাবজেক্ট লাগে আর একটি ভার্ব লাগে। বুঝতে পারছো? আমার কথা কিন্তু উত্তর দিতে হবে। কথা বুঝলে? লিখিত ইংরেজিতে কি লাগবে? একটি সাবজেক্ট ও একটি ভার্ব। তো এখন এই লিখিত ইংরেজিতে বাক্য তৈরির কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে বাক্যগুলো যখন লিখিত ইংরেজি আমরা বাক্য তৈরি করব, একে বলা হয় বাক্যের গঠন। কি বলা হয়? বাক্যের গঠন, বাক্য তৈরি নিয়ম বা বাক্যের গঠন, অর্থাৎ স্ট্রাকচার। কি বলা হয় দেখে বলতে? স্ট্রাকচার হচ্ছে গঠন, ফর্ম, রূপ, কাঠামো। আমরা যেমন এই যে ঘরে আছি, ঘরে মাঝখানে পড়তেছি, এই ঘরটার 4টা দেয়াল আছে, উপরে ছাদ আছে, এটা যেমন গঠন। বুঝতে পারছো? তাহলে একটা বাক্য তৈরি গঠন শেখা লাগবে। তা বাক্য গঠন অনুসারে বাক্য 3 ধরনের। গঠন অনুসারে কয় ধরনের বলো? একটা সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স আর একটা কম্পাউন্ড। গঠন অনুসারে বাক্য কয় প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। বাক্য তৈরি করার নিয়ম, অর্থাৎ গঠন অনুসারে বাক্য কয় প্রকার? বাক্য 3 প্রকার। বলো, গঠন অনুসারে বাক্য কয় প্রকার? গুড, এই তো সুন্দর পাচ্ছ তোমরা। আচ্ছা, এর মধ্যে প্রথমটা নাম হলো সিম্পল সেন্টেন্স, দ্বিতীয়টার নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স, তৃতীয়টার নাম হলো কম্পাউন্ড সেন্টেন্স। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করা শিখব। বুঝতে পারছো? প্রায় 1 মাস ব্যাপী শুধু আমরা সিম্পল সেন্টেন্সই শিখব, তারপরে কমপ্লেক্স শিখব, তারপরে কম্পাউন্ড। এই 3টা বাক্য তৈরি করা শিখতে পারলে তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে একা একাই। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে কোন সেন্টেন্স শিখব? সিম্পল সেন্টেন্স। আর ওই সিম্পল তৈরি করা শিখব, এটাকে বলা হয় বেসিক ইংলিশ। ইংলিশ বলা হয় বলো দেখি? বেসিক ইংলিশ। ইংরেজির বেসিক ইংলিশ মানে কি? ইংরেজিটার মূল ভিত্তি, অর্থাৎ নিয়মকানুন শেখানো। ওটা নিয়মকানুন জানবো, কিন্তু আবার ওই নিয়মটা জানার পর তো নিয়মটা প্রয়োগ করতে হবে। ওই প্রয়োগ করার নাম হলো প্র্যাকটিক্যাল ইংলিশ। কি ইংলিশ? তাহলে আজকে আমরা বেসিক শিখব। কি শিখব? বেসিক ইংলিশ শিখব। সিম্পল সেন্টেন্সের বেসিক প্যাটার্ন শিখব। বুঝতে পারছো? এবং ওই বেসিক প্যাটার্ন শিখে ওটা আমরা প্রয়োগ করব। কথা বুঝলে? আচ্ছা, তাহলে আমরা কি সেন্টেন্স শিখবো বলো দেখি? সিম্পল সেন্টেন্স। সবাই উচ্চারণ করো, বলো সিম্পল সেন্টেন্স। ACNTENCE, কিন্তু উচ্চারণ হবে বলো এসিএন সান। TEN আছে না, ওই ইটার টির পরে জি আছে, এটা ইটা অ উচ্চারণ হয়। বলো সেন্টেন্স, সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। বুঝলা?
আমরা কোন সেন্টেন্স শিখেছি? সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। সিম্পল মানে সরল, সেন্টেন্স মানে বাক্য। সিম্পল সেন্টেন্স মানে কি তুমি বলো দেখি? সরল বাক্য। বসে থেকে বলো সিম্পল সেন্টেন্স মানে কি? সাবাস, সবাই বলো সিম্পল সেন্টেন্স মানে কি বাক্য? গুড। আজকে আমরা সিম্পল সেন্টেন্সের একটা স্ট্রাকচার দেখব। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে তোমরা বাণী লেখা লিখতেও পারবে, একটু কথা বলতেও পারবে। ঠিক আছে? আমি এখন হোয়াইট বোর্ডে লিখতেছি, দেখো। এস বলো, এস আই এম পি এল ই, সিম্পল। বলা এস ই এম এল ই, সিম্পল। সেন্টেন্স, সেন্টেন্স এস ই এন। আমি যখন লিখবো আমার সাথে সাথে বলতে হবে, কিন্তু নিয়ম হলো টিচাররা যখন লিখবে আমি মুখে বলবো, আমার সাথে তোমরাও বলবে, তাহলে পড়াটা মানে দেখাও হবে, শোনাও হবে, লেখা হবে। বুঝতে পারছো? বলো এস ই এন টি ই এন সি ই, সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। বুঝলা? মানে কি? সরল বাক্য। মানে কি? আচ্ছা, এস আই এম পি এল ই, সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। খাতায় লেখো সবাই আমার সাথে সাথে, খাতায় লেখো সিম্পল সেন্টেন্স। বলো মুখে মুখে বলো, আমি মুখে মুখে বলো আর লেখো। বলো এস, আমি বলি আমার সাথে শুনি শুনি লেখো। বলো এস আই এম পি এল ই, সিম্পল। এস ই এন টি ই এন সি ই, সিম্পল সেন্টেন্স। সিম্পল লেখো। আমাদের খাতায় লেখা হয়েছে সবার, তোমরা সবাই লিখেছো? লিখেছো? আচ্ছা, গুড। ঠিক আছে, কি সেন্টেন্স লিখলা? এখন একটা স্ট্রাকচার লিখেছি, দেখো। লেখো সাবজেক্ট এস ইউ বি, সাব। তোমার সাথে সাথে লেখো জে ই সি ট, সাবজেক্ট প্লাস ভাব। মানে ভি ই আর বি, ভাব। সাবজেক্ট প্লাস ভাব লেখছো, প্লাস লেখো ও বি, বাহ, বি জে ই সি টি, ঠ টি, অবজেক্ট। এ ও বি জে এ সি টি, অবজেক্ট প্লাস অ্যাডভার্ব ডি অ্যাড ভি ই আর বি, অ্যাডভার্ব। ফ্রেজ পি এইচ আর এ এস ই, ফ্রেজ। লেখো। কয়টা অংশ লিখলাম? 5টি অংশ। সবাই আস্তে আস্তে দেখে দেখে লেখো। লেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ। একটা সিম্পল সেন্টেন্সের মোট 5টি অংশ। কয়টি অংশ? হ্যাঁ, জেসিন এসপিলের বইয়ে বলছে 4টি, আমরা মোট মিলে বলছি 5টি অংশ। ঠিক আছে? বলো সিম্পল সেন্টেন্সের মোট অংশ কয়টি? কয়টি অংশ? সবার সবার লেখা হয়েছে? বলো কয়টা অংশ লিখছো? এর মধ্যে 2টো অংশ প্রধান। সিম্পল সেন্টেন্সের মোট কয়টি অংশ? বলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ।
সাবজেক্ট মানে কর্তা। সাবজেক্ট মানে কি? বাংলায় কর্তা বলে, ঠিক আছে। সাবজেক্ট মানে কি? আচ্ছা, ভাব মানে কি? ক্রিয়া। ভাব মানে কি? বলো। সাবজেক্ট মানে কি? বলো। সাবজেক্ট মানে কি? ভাব মানে কি? এলে অর্থগুলো শেখো। অবজেক্ট মানে কর্ম। অবজেক্ট মানে কি? কর্ম। অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব মানে কি? আর ফ্রেজ মানে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি? এই 5টা অংশের ব্যবহার আমরা আগামী 1 মাস ধরে শিখব। কয় মাস? পুরো 1 মাস শুধু এই সেন্টেন্সটাই শিখবো আমরা। তাতে তোমরা বাণী লেখা শিখে যাবে। বাক্য তৈরি শিখবো। বলো। সাবজেক্ট, ভাব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ। এখন একটা আমি কাজ করব। কি কাজ? দেখো, কাজটা দেখো। সেটা কি? এই যে অবজেক্টটা আমি ব্র্যাকেটে রাখলাম, ফার্স্ট ব্র্যাকেট রাখছি নাকি? তোমরা রাখো। আমি যা করছি তোমরা তাই করো। বলো। অবজেক্ট, এই যে দেখো আবার একটা দিচ্ছি অ্যাডভার্ব, একটা দিচ্ছি ফ্রেজ। আগামী 3-4টা ক্লাস হওয়ার পর তোমাদের খুব ভালো লাগবে এই জিনিসটা বুঝে যাবা। বুঝতে পারছো? বলো। সাবজেক্ট, ভাব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ। সিম্পল থার্ড মোট কয়টা অংশ? 5টা। তার মধ্যে দেখো সাবজেক্ট আর ভার্বকে আমি ব্র্যাকেটে রাখিনি। তার মানে হচ্ছে সাবজেক্ট আর ভার্বকে বাক্য বলে। কাকে বাক্য বলে? বলো। বাক্য তৈরি করতে হলে সাবজেক্ট ভার্ব লিখতে হবে, বুঝলে? বাক্য কাকে বলবে? আমরা তো পড়ছি 2 বা ততোধিক শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এগুলো আমরা বাংলায় পড়ছি, তাই না? কিন্তু ইংরেজিতে কী বলবো? যে আমরা জানবো 2টা শব্দ লাগছে। কি এমন কোন 2টা শব্দ? বলো। সাবজেক্ট আর ভার্ব। কি কি লাগবে বলো দেখি? সাবজেক্ট ভার্ব লিখলে বাক্য হবে, না লিখলে বাক্য হবে না। কথা বলার সময় একটা শব্দ বাক্য হয়, কিন্তু লিখিত ইংরেজিতে তা কিন্তু হবে না। কথা বুঝলে? বলো তো। বাক্য আমরা লিখে লিখে তৈরি করব। তাহলে আমরা কি কি লিখব? কি লিখব? কি লিখব? বাক্য তৈরি করতে হলে আমরা কি লিখব? এইটা উত্তর। আমার প্রশ্ন বোঝে উত্তর দিতে হবে। ভুল হোক উত্তর দিবা, ভুল হলেও উত্তর দিবা। বুঝতে পারছো? ভুল করেই আমরা শিখবো। সাবজেক্ট ভার্ব লিখলে বাক্য হবে, না লিখলে বাক্য হবে না। কথা বুঝছো? কিসের ক্ষেত্রে? লিখিত ইংরেজি ক্ষেত্রে। কথা বলার সময় তুই আমরা সাবজেক্ট বলে চুপ করে তাও বাক্য হয়। রহিম, কে বললো গো, বাক্য হয়ে গেলো। এটা কথা বলার সময়। কিন্তু ইংরেজিতে, লিখিত ইংরেজিতে লিখতে গেলে, ইংরেজিতে তোমরা বাণী লিখতে গেলে তোমাদের কী লেখা লাগবে বলো দেখি? এই কথার উত্তর দাও। বাক্য আমরা লিখতে গেলে আমাদের কী কী লিখতে হবে বলো? কষ্ট করাই পড়া না, পড়ার তো বানিয়ে বানিয়ে যদি কথাটা বলতে পারো, ও কথা প্রকাশ করতে পারো, সেটাই পড়া। তাহলে সাবজেক্ট ভাবকে কি বলে? তোমরা বলতে পারছো না, বোঝোনি এটা? বাক্য কোনটাকে বলবো? তুমি দাঁড়াও। বাক্য কোনটাকে বলবো? জোরে বলো। তুমি দাঁড়াও। বাক্য কোনটাকে বলবো? সাবজেক্ট ভাব লিখলে বাক্য হবে, না লিখলে বাক্য হবে না। এখন যে আরও 3টা জিনিস থাকলো বলো। অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ। এগুলো হলো অতিরিক্ত। এগুলো দিলে বাক্য বেশি বড় হবে, না দিলে বাক্য ছোট হবে। আমি এগুলো দিলেও বাক্য হবে, না দিলেও। যদি অবজেক্ট লিখি বাক্য বড় হলো, কথা বেশি প্রকাশ হবে, না লিখলে কোনো সমস্যা নাই। অ্যাডভার্ব দিলে বাক্য বড় হবে, কথা বেশি হবে, প্রকাশ বেশি হবে, না লিখলে কোনো সমস্যা নাই। ফ্রেজ, এই ফ্রেজটা মানে শব্দগুচ্ছ। দিলে বাক্য বড় হবে, না দিলে বাক্য ছোট হবে, কিন্তু সাবজেক্ট ভাব লিখতেই হবে। কথা বোঝা গেছে? বলো। সাবজেক্ট ভাবকে বাক্য বলে। সাবজেক্ট ভাব লিখলে বাক্য হয়। অবজেক্ট, অ্যাডভার্ব ও ফ্রেজ, এই 3টা অতিরিক্ত। দিলে বাক্য বড় হবে, না দিলে বাক্য ছোট হবে। এই কথাটা কে কে বুঝছো আমি এখন পরীক্ষা নেব তোমাদের। তোমরা 3জন বসো। কোন দুটা? তুমি বলো কোন দুটা লিখলে বাক্য হবে? সাবজেক্ট আর ভার্ব। এখন তুমি বলো কোন দুটা লিখলে বাক্য হয়? সাবজেক্ট আর ভার্ব। ঠিক আছে, তুমি বলো। বলো দেখি, বলো। সাবজেক্ট আর ভার্ব। এই দুটো লিখলে কী হবে? বাক্য হবে।
ঠিক আছে, এই দুটো লিখলে কী হবে? বাক্য হবে। এটা বুঝতে পারছো? ভাষাত বাণী লেখা খুবই সহজ। এখন সাবজেক্ট অর্থ কী আর ভাব অর্থ কী বলো? সাবজেক্ট মানে কর্তা, বলো। ইংরেজিতে বলে এজেন্ট, ডুয়ার, যে করে। বুঝতে পারছো? সাবজেক্ট মানে বলো কর্তা। এখন আমরা উদাহরণ দেখব। কি দেখব? উদাহরণ, এক্সাম্পল। এই নিয়মটার এখন উদাহরণ দেখব, ঠিক আছে? দেখো কিভাবে আমরা বানিয়ে লিখি। সাবজেক্ট লিখব প্রথমে। সাবজেক্ট বলো, বলো আই গো। কয়টা জিনিস লিখলাম? আইটা কি? আইটা কি? গোটা কি? বলো আইটা কি? গুড, সুন্দর, গুড বয়। আমি কি গুড আর বয় বললাম ড উচ্চারণ করছি? বিদেশিরা বলছে গুড আর বয় একসাথে হলে ড উচ্চারণ হবে না, বটা দুইবার উচ্চারণ করবে, গুড বয়। ঠিক আছে, ওদের ভাষা। গুড বয়, ফাইন, গ্রেট, সিট ডাউন, বসো। ওদের মধ্যে কথা ওদের মতোই কথা বলতে হবে এমন না, হ্যাঁ, হুবহু এরকম পারবো না আমরা, তাই না? ওরা এসে বাংলাকে ওইরকম করে বলতে পারবে আমাদের মতো করে? ওরা আমাদের মতো করে বাংলা বলতে পারবে? কেউ কারো ভাষা তার মতো করে বলতে পারে? তবে যেন বোঝা যায় একটা স্ট্যান্ডার্ড ফর্মে কথা বলা হয়, বুঝতে পারছো? তবে আমরা একটু শিখব। বলো আইটা কি? গোটা কি? আই গো মানে কি? গুড। আই মানে কি? গো মানে কি? যাই। তাহলে আমি যাই। কি হয়ে গেল? এটা বাক্য হয়ে গেল। কি হয়ে গেল? ছাড়, এ আমি না বড় করতে যাচ্ছি, এটা তো ছোট ছোট হলো। যেই বড় করতে যাবা তখন এগুলো বসানো লাগবে। কি বলো? অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ। আমরা আগামী 1 মাস বা 2 মাস ধরে শিখবো সাবজেক্ট কেমন করে তৈরি করা হবে, কে কে সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট কেমন করে বসবে, ভার্ব কেমন করে বসাবো, সিলে ক্লাস নেবো ধাপে ধাপে। অবজেক্ট কি? অবজেক্ট কেমন করে তৈরি হয়, অবজেক্ট কেমন করে বসাবো। অ্যাডভার্ব কি? কেমন করে তৈরি হয়, কীভাবে বসাবো। ফ্রেজ কি? কেমন করে তৈরি হয়, কীভাবে বসাবো, কোথায় বসাবো। এই জিনিসটা জানলে তোমরা বানিয়ে লিখতে পারবা। সিম্পল সেন্টেন্স লেখা শিখতে পারলেই চলতে পারবা। পরে একটা অবজেক্ট বসাই, তাই না? দেখো এমনি বলো, বলো আই, লেখো খাতায়, ইট, বলো রাইস, আই ইট রাইস, আই ইট রাইস। লেখো খাতার লেখো, আই ইট রাইস। এখন বাংলা করা শেখো। ও বাবা, আমার বাংলা করা তো লাগবে, এটা তো ইংরেজি বাক্য। প্রথমে বলো, প্রথমে সাবজেক্টের অনুবাদ করবা। কিসের? বলো সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। এটা অবজেক্ট। এটা কি বলো দেখি? ভার্বের পরে বসছে, এটা কি? অবজেক্ট। অবজেক্ট কেমন করে তৈরি হবে আমরা পরে শিখবো। একটা ক্লাসে তো সব শেখা যাবে না, মানে ধাপে ধাপে শিখতে হবে। কথা বুঝলা? এই রাইসটা হলো অবজেক্ট। বলো আমি ভাত খাই। বলো আমি ভাত খাই। 1 2 3। বলো সাবজেক্ট, অবজেক্ট, ভাত। অনুবাদ করার সময় বলো সাবজেক্টের অনুবাদ। বলো আমি ভাত খাই। এখন বিদেশিরা উচ্চারণ করে কেমন করে জানো? ওরা করে কি, এই যে এই বাক্যটা উচ্চারণ করতে গেলে এই যে ওরা এই সিস্টেমে করবে। এই দেখো, এই যে এটা এইরকম করে, এই গ্রাফ করে, এই যে করে, এই যে এইভাবে উচ্চারণ হবে। দেখো, বলো আই ইট রাইস। এই শব্দটা ফেলে দেবে, এর নাম ইন্টোনেশন। এটা বড় হলে শিখবা। বলো আই ইট রাইস, শব্দটা শেষে ফেলে দেয়। দেখো আমি একসাথে আই ইট রাইস, আই ইট রাইস এভাবে বলিচ্ছি না। এখানে যা বলো আমার শব্দটা দেখো, আই ইট রাইস একটানে বললাম না কিন্তু। কীভাবে বলছি বলো? আই, বলো আই ইট রাইস। বলো আই ইট, যদি একসাথে বলো দেখি, বলো আই ইট রাইস। এটা ফেলে শেষের শব্দটা, বিদেশিরা শেষের বাক্যের শেষের শব্দটার ওখানে বিরতি দেয়, সাউন্ডটার সাথে নিয়ে যায় না, ফেলে দেয়। বলো আই ইট রাইস। এটা জোরে বলে না, কি জানো জানো? এই যদি বলি এভাবে বলি তাহলে প্রশ্ন, আই ইট রাইস, আই ইট রাইস, মানে আমি কি ভাত খাইলাম, প্রশ্ন মতো হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এই জন্য তোমরা করবে কি, শেষের শব্দটা এখানে বিরতির মতো বলো। বলো এই দুটা শব্দ সাবজেক্ট ভাবে একসাথে উচ্চারণ করলাম এখানে করে, এটা শেষ করলাম। বলো আই রাইস,
বুঝছো? বলো আই ইট রাইস। পারবা? বলো আইটা কি, ইটটা কি, এটুকুই বস্তর আছে। আইটা কি, ইটটা কি, রাইসটা কি? আবার বলো আইটা কি, ইটটা কি, রাইসটা কি? কয়টা জিনিস লিখছি, কয়টা অংশ? 3টা। এখন আসো এই অ্যাডভার্ব। স্যার এটা আবার কী জিনিস? এই যে এটা নাউন প্রোনাউন, এটা নাউন প্রোনাউন, এগুলো আমরা পরে শিখবো। এই অ্যাডভার্ব কি? শব্দের শেষে এলয় থাকলে অ্যাডভার্ব। এলেও সরাই অ্যাডভার্ব আছে, কিন্তু একটা জিনিস খালি সূত্র মনে রাখো। বলো স্লোলি, কুইকলি, শব্দের শেষে এলয় থাকবে। বলো এটা আগে শেখো আজকে প্রথমে। বলো স্লোলি, কুইকলি, হ্যাপিলি, ওয়াইজলি, ব্রেভলি, নাইসলি, বিউটিফুলি, ওকেজনালি। এগুলো বলো অ্যাডভার্ব। শব্দের শেষে এলয় থাকলে অ্যাডভার্ব। কিন্তু 4-5টা শব্দ আছে যেটা এলয় থাকলে অ্যাডভার্ব নয়। যেমন ফ্রেন্ডলি, এটা বন্ধু, ওটা অ্যাডজেক্টিভ। তো আমরা পরে শিখবো। তোমরা জানো এলয় থাকলে অ্যাডভার্ব, এটা লেখো। শব্দের শেষে এলয় থাকলে অ্যাডভার্ব হয়, লেখো। এখন এই বাক্যটাতে আমরা লিখি। বলো আইট রাইস, লিখি তো স্লোলি, SLOWLY, লেখো। বলো আইট রাইস স্লোলি। স্লোলিটা অ্যাডভার্ব। স্লোলিটা কি? প্রথমে আমি ধীরে ধীরে ভাত খাই, আস্তে আস্তে ভাত খাই, বুঝলে? এটা বুঝছো সবাই? হ্যাঁ, বলো। তাহলে আমি যদি এখন খালি আই ইট লিখি, আমার তো এই পর্যন্ত বাক্য হয়েছে আই ইট, কথা বুঝলে? এখন রাইসটা কি? অবজেক্ট। রাইসটা কি? অবজেক্ট। রাইসটা কি? স্লোলি। বলো আই ইট রাইস স্লোলি। পাইলা? এবার আমরা ফ্রেশ কেমন করে লিখবো? আমরা আজকে পরিচয় নিচ্ছি এগুলো, একটা একটা করে আমরা শিখবো তৈরি করা। শোনো, ইংরেজিতে ফ্রেশ তৈরি করা একটা ছোট আপাতত একটা বুদ্ধি। ফ্রেশ 9 প্রকার আছে, তাই একটা প্রকার আমরা শিখবো প্রথমে। বলো প্রিপোজিশনাল ফ্রেশ। প্রিপোজিশন দেওয়া লাগে। বলো অ্যাট, ইন, অন, বাই, অফ, ফার, এগুলোকে প্রিপোজিশন বলা হয়। আমি লিখছি ইন দ্য রুম। কী লিখেছি? ইন দ্য রুম। কী লিখছি বলো দেখি? বলো ইন দ্য রুম। বলো ইন, আইন ইন, দ্য, TH দ্য, রুম, ROOM, রুম। এই হলো ফ্রেশ। সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট ভার্ব লিখলে বাক্য হয়। অবজেক্ট, অ্যাডভার্ব ও ফ্রেশ অতিরিক্ত লিখলে বাক্য বড় হয়, না লিখলে বাক্য ভুল হবে না। কারণ সাবজেক্ট ভার্ব বললেই তো বাক্য হয়ে গেল। আই গো, কি বললাম? সাবজেক্ট আর ভার্ব। বলো আই গো, ইউ কাম, দে প্লে, উই রান, দে কাম, আই রান, ইউ প্লে, বার্ডস ফ্লাই, রেইন ফলস, বৃষ্টি পড়ে। বলো ওয়াটার ফলস, পানি পড়ে। কথা বোঝা গেল? আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ সো মাচ।